মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার। দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছি মৌসুমী মৌ। আজ আমার সঙ্গে যিনি আছেন দর্শক, তার কথা বলার আগে একটি বিষয় বলতে চাই। মেধার মৃত্যু হয় কিন্তু চেষ্টার কখনো মৃত্যু হয় না। তার চেষ্টা, তার ইচ্ছাশক্তি এবং একই সাথে তার স্বপ্ন তাকে তার স্বপ্নের পথে নিয়ে এসেছে। তার ভেতরকার যে সৃজনশীলতা, একই সাথে যে ইচ্ছাশক্তি, এগুলো তিনি ধরে রেখেছিলেন একটা লম্বা সময় ধরে। তাই তিনি তার স্বপ্নের পথেই এখন হাঁটছেন প্রতিনিয়ত। এবং তিনি অসম্ভব সৃষ্টিশীল একজন মানুষ। তার বিভিন্ন ক্ষেত্রে বিচরণ। আমি ভেবেছি আজ থেকে প্রশ্ন করব যে এখন বোধহয় অভিনয় করাটাই বাকি আছে, নাকি অভিনয় আপনি করেছেন। যাই হোক, সে প্রসঙ্গে না হয় পরে যায়। তিনি যখন থাকেন তখন সঙ্গীতের আকাশে তাণ্ডব ঘটে, বরবাদ হয়ে যায় সব কিছু, কিংবা তুফান হয়ে যায়। সো সেই মানুষটা যে আমার সঙ্গে রয়েছেন, যিনি আসলে সুরের মাঝে বাঁচেন, সৃষ্টির মাঝে বাঁচেন এবং সৃষ্টি করতে তিনি খুব ভালোবাসেন। তিনি একই সঙ্গে একজন সঙ্গীত পরিচালক, একজন লেখক, একজন নির্মাতা। এবং তিনি যখন সঙ্গীত নিয়ে কাজ করেন তখন আসলে সৃষ্টিগুলো বাকি অন্যদের চাইতে আলাদা হয়, একটা আলাদা ডাইমেনশন দেয়। কথা বলবো তার সঙ্গে। আমার সাথে রয়েছেন আমাদের ভালোবাসার নিধি ভাইয়া। কেমন আছেন? আরাফাত মহসিন নিধি। খুবই ভালো আছে এবং ইন্ট্রোডাকশনটা শুনে আসলে মানে প্রেসার লাগলো যে এত কিছু কি আসলে এবার আমাকে প্রশ্নের উত্তর দেন, আপনি অভিনয় করবেন কবে? আমি আসলে অভিনয় করেছি। তার মানে ঠিকই বলেছি যে করেছি হয়তো বা। 2011-তে আমি আসলে একটা বিজ্ঞাপন অভিনয় করি আদনান আল রাজীবের একটা মুঠোফোনের। আচ্ছা। এরপর আমি রিয়েলাইজ করি যে আসলে এইটা আমার করা উচিত না। উচিত না? তার মানে ইন ফিউচারে আর কখনো অভিনয় করার সুযোগ নেই নাকি আছে? না, হয়তো নিজের যদি কোনো মিউজিক ভিডিও হয় বা এরকম কিছু, বাট আই লাইক টু স্টে ইন বিহাইন্ড দ্য ক্যামেরা। আমরা তো ওপার বাংলাতে দেখি যে অনেক ডিরেক্টররা হচ্ছে নিজের বানানো ফিল্মে একটা ক্যামিও এন্ট্রি তাদের থাকে বা একটা ছোট্ট অংশ থাকে। এইরকম নিজের যখন ফিল্ম বানাবেন তখন কি ইচ্ছে আছে কিনা? আমি এতটা ক্রিয়েটিভ না হয়তো, আর একটু কম ক্রিয়েটিভ হয়তো, এর জন্য হয়তো আমি এটা করব না। বাট আমার কাছে মনে হচ্ছে যে মানে দ্যাটস নট মাই স্পেস আর কি। মানে ওটা আমি এক্সপ্লোর করিনি যে এমন না, কিন্তু আমি করে দেখেছি যে আমরা যেমন ফারুকি ভাইকে দেখেছি একটা ফুল লেন্থ ফিল্ম এবং কি দারুণ ন্যাচারাল অ্যাক্টিং তার। আমার কাছে মনে হয় যে আমি এতটা ট্যালেন্টেড না। যাই হোক, আমরা নতুন গল্পে আসি। খুব কাছেরই কেউ। আমি ভেবেছিলাম যে ইন্ট্রোতে বলবো কি না, যিনি আমাদের সাথে আছেন তিনি আমাদের খুব কাছেরই কেউ। এই যে প্রত্যয় যুক্ত করা এবং নিজের যিনি অর্ধাঙ্গিনী তার লেখা, রাবা খানের লেখা গল্প, এই কাজটা প্রসঙ্গে যদি একটু জানতে চাই। এই কাজটা প্রসঙ্গ যদি বলি, এটা আমাদের রাবার গল্প ছিল, এটা 2019-এর। তারপর সেটাকে আমরা স্ক্রিপ্ট ওয়াইজ স্ক্রিন প্লেও করে 2022-এ। এরপরে আমরা 2024-এর নভেম্বরে শ্যুট করি আর এটা 25-এ রিলিজ পায়। আচ্ছা। এবং এটা যদি গল্প নিয়ে বলি, এটা খুবই দুইটা ক্যারেক্টারের গল্প এবং ডায়লগ বেস একটা ফিকশন। এবং আমার এটাতে অ্যাক্টিং করেছেন এফএস নাইম এবং সুনাবিন্তা কামাল। আমাদের প্রথম থেকেই ওরা আমাদের চয়েসে ছিল যে অ্যাজ আ অ্যাক্টর যাতে আমরা তাদেরকে নিতে পারি, কারণ তারা কখনো একসাথে কাজ করেনি। সো ইটস আ স্টোরি অ্যাবাউট অ্যারেঞ্জ ম্যারেজ কাপলের। সো একসাথে যেহেতু কাজ করতে আসলে তখন একটা আনকমফোর্টেবল, বিউটিফুলি এটা কমফোর্টেবল লাগবে। সো ওইখান থেকে তাদেরকে কাস্ট করা। আর এটা এখন চরকিতে দেখা যাচ্ছে, সবাই দেখবেন, জানাবেন কেমন আর কি। সুনাবিন্তা কামাল আপনার খুব কাছের বন্ধু। হ্যাঁ, নাইম ভাইও আমার খুব কাছের বড় ভাই। সো তাদেরকে নিয়ে কাজ করাকে যে বললেন যে একটু আগে থেকেই প্ল্যান ছিল যে এদেরকেই নিয়ে করা হবে। সুনারার সাথে আমার এর আগে একটা ইন্টারভিউতে কথা হচ্ছিল, আপনার এই কাজটি আসবে এবং বোধহয় একটা প্রমোশনের ব্যাপার ছিল নাইম ভাই দেশের বাইরে। সো পুরো কাজটা করতে কতদিন লেগেছে? শুটিং এর কোনো মজার স্মৃতি যদি জানতে চাই। আমরা পুরো শুটিং করি 4 দিনে। এটা শুটিং হয় ঢাকা, গুলশানের কিছু সাইড এবং গাজীপুরের কিছু একটা ফার্ম হাউসের ভিতরে। আর শুটিংয়ের মজার কিছু থেকে বড় বিষয় ছিল যে আমাদের যেই সিনটা আসলে আমাদের দর্শকরা সবচেয়ে বেশি পছন্দ করেছে, যে একটা বনের ভিতরে দুইজন হাঁটছে, কথা বলছে। তো ওই সিনের জায়গাটা আসলে আমাদের প্রথমত ওই জায়গাটা আমাদের সাথে ছিল না, কিন্তু পরবর্তীতে আমরা এই সিনটা করার প্ল্যান ছিল একটা ডিফারেন্ট জায়গায়। কিন্তু আমরা ওইটা টাইমের কারণে সিনটা মিস করে ফেলি দেখে আমরা পুরা টিম প্যানিক না হয়ে আমরা বিলিভ করতে থাকি যে আচ্ছা ঠিক আছে, আমরা এর থেকে বেটার কিছু পাবো। সো ওইখানে দেখি কি করা যায়। তারপর আমরা এই স্পেসটাকে পেয়ে যাই, যেটা আমাদের ফিল্মটার আরও ভ্যালু অ্যাডিশনটা বাড়ায়। সো এইটা একটা মেমোরিজ বলতে পারি, যেটাতে আসলে আমরা আরও, এবং আমি নিজে হয়তো বুঝছি যে কোনো কিছু নিয়ে আসলে প্যানিক করার কিছু নাই,
যেটা হওয়ার সেটাই হবে। প্যানিক করে কিছু হয় না, প্যানিক করে কিছু হয় না। 13 বছর সময় নিলেন আবার আপনি ফিকশন বানাতে, মাঝে বিজ্ঞাপন নির্মাণ করেছেন। বিজ্ঞাপন নির্মাণ করেছি আমি আফটার 2020 পর থেকে। কারণ আমার প্রথমত তো আমি মিউজিক করতে খুব পছন্দ করি, যেহেতু এটাই প্রথমত পারি করতে। সো আমি 2012-তে একটা টেলিফিল্ম বানাই ঈদের দ্বিতীয় দিনের জন্য। ওটাই বোধহয় লাস্ট। এর আগে। সো এরপরে আমার মনে হয়েছে যে না, এটাতে আসলে সময়ের ব্যাপার আছে, শিখার ব্যাপার আছে এবং একটা স্পেসেরও ব্যাপার আছে, যেটা আমি এক্সপ্লোর এখনো করে উঠিনি। সো এর জন্য এবং একটা আমি যে ধরনের গল্প বলতে চাই বা যে ধরনের গল্প বানাতে চাই, সেটার হয়তো একটা বাজেট অ্যালোকেশনের ব্যাপার আছে বা একটা প্রোডাকশন টাইমের ব্যাপার আছে। সো তখন মনে হচ্ছে যে না, এটা এখন করা উচিত না, একটু গ্রো করুক সব কিছু, বা আমিও নিজে গ্রো হই, তারপর আর একটু ঠান্ডা হই, তারপর হয়তো বানালে ইজি। সো এখন মনে হয়েছে যে আচ্ছা ফাইন, এখন যেহেতু রাবা শি ইজ আ ভেরি গুড রাইটার, শি হ্যাজ সো মেনি টাইপ অফ স্টোরিজ, এবং আমাদের একটা কন্টেন্টের একটা হাব আছে যেখানে আসলে আমরা কন্টেন্ট মানে এভাবেই ডেভেলপ করতে থাকি। মানে ওটা এমন না যে কোনো কাজের জন্য জাস্ট গল্প আসে। উই হ্যাভ আ স্পেস কল মার্চ ক্রিয়েটিভ, যেখানে ক্রিয়েটিভরা আসলে মার্জিত হয়ে আমরা কন্টেন্ট নিয়ে আলাপ আলোচনা করি। সো ওইখান থেকে হঠাৎ আমাদের মনে হয়েছে যে ওকে ফাইন, মানে আই গেস দিস ইজ আ টাইম, আই গেস উই ক্যান ডু অ্যান্ড এক্সপ্লোর থিংস। রাবা আপু কি শুটিং এ ছিলেন নাকি ছিলেন না? রাবা অল টাইম শুটিং এ ছিল। কারণ কি ইনপুট দিয়েছেন কারণ ডিরেকশনের জায়গায়? আমাদের প্রথমত তো আমরা পুরো স্ক্রিপ্টের বাইরে কিছু হয়নি ওখানে, এবং সবাইকে আসলে স্ক্রিপ্ট মুখস্থ করতে হয়েছে, নাইম ভাই হোক আর সোনারা হোক। এবং ডায়লগগুলো খুবই মজার, আমি এখন স্পয়লার হয়ে যাবে যদি বলছি না। কমা, দাড়ি, হাসি, কান্না, হাঁচি এগুলো সবই লেখা। আচ্ছা। সো যেহেতু সেই গল্পের রাইটার এবং আমরা ওই প্রসেসেই শুট করেছি, যে আমিও আছি সেও আছে। কারণ থাকে যে অনেক সময় ইমপ্রুভ জায়গায় হয়, সো সেটা যাতে না হয় সেটাও একটা বড় জিনিস। আবার রাইটার সেটে থাকলে যেটা হয় যে আমাদের ইনস্ট্যান্ট কিছু একটা সিন আছে, যেটা দেখবেন ফ্যামিলির একটা সিন আছে, যে বড় বোন যায় ছোট ভাইদের সাথে কথা বলতে থাকে। সো ওইখানে ওইটুক আবার হলো গিয়ে ইনস্ট্যান্ট লেখা। সো ওই লেখাটার জন্য রাবাকে থাকতে হয়েছে। সো পুরো প্রসেসেই 4 দিন শুটিং এর সাথে। এটা তো দুজন মিলে প্রথম একসঙ্গে কাজ, মানে এই রকম ভাবে। আগে তো আপনারা ভিজুয়াল কাজ, আগে তো দেখা গেছে যে আপনারা মিউজিক ভিডিও করেছেন। আমরা মিউজিক ভিডিও করেছি, আমাদের একটা অ্যালবাম ছিল। সো ওইটা করার পরে আমাদের অ্যালবাম করতে করতেই তো প্রেমটা বোধহয় শুরু। মানে ওরকম না, মানে আমাদের অ্যালবাম করতে করতে আসলে এমন না যে প্রেম হয়ে গেছে। আমাদের গান কমপ্লিট হয়ে যায়, তারপরেও অনেকদিন পরে আমাদের মনে হয় যে আচ্ছা আমাদের কথা বলতে ভালো লাগছে একসাথে, উই ক্যান শেয়ার ক্রিয়েটিভ থিংস, এবং ইনপুটটাও ভালো আসতেছে। আমি ক্রিয়েটিভলি একজনের সাথে কথা বলে ভালো লাগছে। তারপর কখন প্রেম হয়ে গেছে আসলে এটা আমরা দুইজনই হয়তো। তাহলে কি দুজনের ক্রিয়েটিভিটির সাথে প্রেম হয়েছে দেখতে মানুষের আগে? হতে পারে, মনে হয়, আমারও তাই ধারণা। আমরা এবার চলে যাবো, এখানে দেখতে পাচ্ছেন যে কিছু প্রশ্ন রাখা আছে। প্রশ্ন তো ভয় লাগে, এগুলো সব প্রোডিউসারের দোষ। একটা করে প্রশ্ন তুলতে হবে। আল্লাহ, কি আছে জানি না, এইসব প্রশ্ন আমার খুব ভালো লাগে। টিমের মানে এটা পুরো টিম, এটা ক্যাফে লাইভের টিম থেকে এই প্রশ্নগুলো করা হয়। আচ্ছা, শাকিব খানের ছবি না হলে তুফান, বরবাদ, তাণ্ডবের মিউজিক এতটা আলোচনায় আসতো বলে মনে হয়? অবশ্যই, মানে এতটা আলোচনায় আসতো না। কারণ যেটা আমি সবসময় বলি যে শাকিব খান আমাদের একজন মেগাস্টার, এবং সে পুরো কান্ট্রিকে এক ধরনের রিপ্রেজেন্ট করছে, এবং আমার দায়িত্ব যে উনি যাতে স্ক্রিনে ভালোভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে, এবং আমরা যারা এইচওডিরা কাজ করি একটা সিনেমায়, তাদেরকেও রিপ্রেজেন্ট কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে সে করছেন। সো অবশ্যই ওনার ছবি না হলে এতটাও হয়তো আমার কাজ নিয়ে এত আলোচনা হতো না। পরের প্রশ্নে যাব। কি আছে, কোনো অসুবিধা নেই, দুটোই হাত। আচ্ছা, আপনাকে অ্যাকশন ছবির মিউজিকে কাজ করতে দেখা গেছে, কিন্তু ফিকশন নির্মাণ করেছেন রোমান্টিক, কারণ কি? এইটা যদি বলি, ফিকশন অ্যাকশন সিনেমা তো আসলে অনেক শিখার ব্যাপার আছে, এবং এটা দেখতে যতটা ইজি মনে হয়, এটা বানাতে তার থেকে অনেক টাফ। সবচেয়ে বেশি টাফ ফাইটিং করা বা একটা পুরো টিমকে করা। সো আমার কাছে মনে হচ্ছে যে এমন নাই যে ইচ্ছা নাই অ্যাকশন ফিল্ম কখনো বানানোর, অবশ্যই ইচ্ছা আছে, কিন্তু দুইটা ক্যারেক্টার নিয়ে আগে একটা জিনিস এক্সপ্লোর করে দেখি যে কেমন লাগে। সো এর জন্যই ওটা করা আর কি। পরের প্রশ্ন যাব। থ্যাংক ইউ।
জিঙ্গেল থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ডিরেকশনে সফল হয়ে এখন ফিকশন ডিরেকশন দিচ্ছেন, আপনার মূল গন্তব্য কি হতে যাচ্ছে? গুড কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। এমন না যে আমি জিঙ্গেল করার সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক করি নাই। আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রথম করি 2009-এ। 2009 আমার প্রথম ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়, সেটা হলো গিয়ে ঘুম ভেঙে ওঠা সূর্যের ডাকে চাই, সামির আহমেদের বানানো ফিকশনের। বাট তখন আসলে ব্যাকগ্রাউন্ড মিউজিক কেন্দ্রিক এতটা নাটক মানুষ এই বিজিএমটাকে অতটা বুঝতো না, ওইভাবে একটা কালচারই বা ওইভাবে হয়ে ওঠে নাই। বাট জিঙ্গেলটা করতে ভালো লাগতো কারণ গানের সাথে সামথিং রিলেটেড। আর এখন যেহেতু ফিকশন বানাচ্ছি, মানে মূল গন্তব্য আসলে একটা ক্রিয়েটিভ মানুষ হিসাবে থাকতে চাই, যেই ধরেন ক্রিয়েটিভিটি থাকে, এটা গান হোক বা লেখা হোক বা কোনো কিছু নির্মাণ হোক, এনিথিং নির্মাণের সাথে থাকতে মজা লাগে। 2009 এর পরে কি 2015-তে আইসক্রিম সিনেমা রেদন রনি পরিচালিত আইসক্রিম সিনেমাতে, সেখানে প্রথম বোধহয় আবহ সঙ্গীতের কাজ করি, সিনেমার একদম শুরুটা আর কি ওটাই। এবং তারপর আবার একটা গ্যাপ পড়েছে, কিন্তু তারপর আবার আমি ইতি তোমারই ঢাকার একটা মেয়ের কাজ করি শৌকির, এরপর এক গ্যাপ থাকে। তারপর যখন সিনেমার পুরা জিনিসটা চেঞ্জ হয়, যে একটা লার্জার দ্যান লাইফ স্কেলে সিনেমা ভাবা হয়, তখন তো ডিফারেন্ট ওয়েজ থাকে যে মিউজিকে এক্সপ্লোর করার। এক্স্যাক্টলি। সো ওইভাবে তারপর তো সব একটানা একদম তারপর দামাল, সুরঙ্গ, বরবাদ, তুফান, তাণ্ডব, ইনসাফ, আরো সামনে হয়তো আসবে। তার মানে সব কাজ কিন্তু এখন আপনার হাতে। আমি ফিরছি একটা ছোট্ট ব্রেকের পর, দর্শক সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভ, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার। ওয়েলকাম ব্যাক, সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভের। সঙ্গে রয়েছি মৌসুমী মৌ, আমার সঙ্গে আছেন আমাদের ভালোবাসার নিধি ভাইয়া। আপনাকে নিধি ডাকতেই না খুব ভালো লাগে, মানে পুরো নামটা কে রেখেছিল? আরাফাত মহসিন নিধি। আমার নাম নিধি রাখা হয়, আমার বাবার রাখে। আচ্ছা। আর আরাফাত মহসিন আমার বাবারই আর আম্মুর মিলিত লেখা, কারণ আমরা এমনিতে জামান ফ্যামিলি হলে আমার বাবাদের সাইডে সবার নামে জামান আছে, কিন্তু আমাদের দুই ভাইয়ের নামে জামান নাই। কারণ আমার বাবা সবসময় উনি চাইতেন যে মানে তার জামান সাহেবের ছেলে বলে যাতে না ডাকা হয়, এর জন্য আমাদের যাতে ডিফারেন্ট নাম থাকে, এর জন্য আরাফাত মহসিন আর আরাফাত কীর্তি বা ইয়াসিন মোহাম্মদ আরাফাত বা মহসিন মোহাম্মদ আরাফাত। আচ্ছা, একটু মায়ের দিকের গল্পে যাব। আপনার নানা শ্রদ্ধেয় আব্দুস সবুর, তিনি তো চলচ্চিত্র শিল্প নির্দেশক ছিলেন। সো ওই সাইড থেকে কিছু বিষয় এসছে যে শিল্প চর্চা বা অন্যান্য দিকে আপনার মামারা, নোভা ব্যান্ডের কথা আমি বলতে পারি। সো ওই বিষয়গুলো তো আপনার ভেতরে একদম ছোটবেলা থেকেই একটু একটু করে গ্রো করেছে। আমি আসলে মানে আমার যখন বয়স 2 তখন থেকে আমরা যেহেতু আমরা বড় হই, আমি নানু বাসায় উত্তর কাফরুলে, এবং ওই বাসাতে আমার মামারা থাকতো, খালা থাকতো এবং নানা নানু সবাই থাকতো। সো আমার বেড়ে ওঠাটাই একটা কালচারাল ফ্যামিলির ভিতরে বলতে পারি, যে আমি আসলে আমার বয়স যখন 2 বা 3 আমি তখন তবলা বাজানো স্টার্ট করি, কারণ আমার ভাই তবলা তখন ছায়ানটে তবলা শিখতো। তারপর আমি ছোটোবেলায় বড় হয়েছি আসলে ওই বাংলা ছবিতে যে ওই বাইক দিয়ে যে ড্রামগুলোকে ধাক্কা দিয়ে নায়করা ঢুকতো, ওগুলা দেখে দেখে, কারণ নানু বাসার চাল রাখা হতো ওইগুলোর ভিতরে। আচ্ছা, ওকে। সো ওই জায়গা থেকে অবশ্যই একটা সাবকনশিয়াসলি বা কনশাসলি হয়তো একটা ইন্সপিরেশন। সিনেমা দেখতেন ছোটবেলায়, বাংলা সিনেমা? হ্যাঁ, আমি বাংলা ছবি দেখতাম। আমার স্কুলের থেকে এসে আমার একটা দুপুরের কাজই ছিল বাংলা ছবি দেখা। আচ্ছা, ভিসিআর এর যুগের কথা কি মনে আছে? যখন আমি ভিসিআর এর ছবি আমি দেখি নাই, কারণ তারপরের যুগে হয়তো আমি যখন ডিভিডি আসলো আমি হলো ভিসিডি ভাড়া নিয়ে দেখি। ভিসিডি দেখতেন? আচ্ছা। যেমন মান্না ভাইয়ের ছবি বা জসিম ভাইয়ের ছবি বা রুবেল ভাইয়ের ছবি। তাহলে খুব অ্যাকশন ব্যাপারগুলো চলে আসতেছে, মান্না ভাই, জসিম ভাই, রুবেল। হ্যাঁ, মানে আমার যেমন একটা ফেভারিট ফিল্ম আছে ভন্ড নামে, রুবেল ভাই। ও হ্যাঁ, এটা আমি দেখেছি। সো ওইটা আমার ভালো লাগতো বিকজ ওটাতে তবলার বল বলে বলে আসলে মারামারি করতো। সো ওইভাবে আসলে ভালো লাগতো সিনেমা দেখতে, সেটা পার্শ্ব দেশ হোক বা হলো গিয়ে বাংলাদেশের সিনেমা হোক। আমার এখন ভন্ড সিনেমা একটা গান মনে পড়েছে, লোকে বলে সুন্দরী, ওই একটা গান ছিল, এবং ওই নায়িকাটাকে আমার খুব ভালো লাগতো। যাই হোক, সেগুলো অনেক পুরনো আলাপ। একটু অন্য প্রসঙ্গে আসতে চাই, যে সিনেমার আবহ সঙ্গীত বা ফিকশন নাটক বলি, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্মের আবহ সঙ্গীত তৈরি করবেন, এর বাইরে কি কখনো মনে হয়নি যে আমি আসলে একটা ব্যান্ড দেই, বা তাহলে তো সঙ্গীতের মাঝেই থাকা হয়? ব্যান্ডের ধারণা কখনো আসেনি? আমার যখন শুরু করি আমি একটা হেভি মেটাল ব্যান্ডের সাথে যুক্ত ছিলাম ব্যাক ইন 2007। ওকে। তারপর সেখান থেকেই আমি হলো গিয়ে নিজেও গান বানানো শুরু করি, জিঙ্গল করা শুরু করি। এখন হয়তো প্ল্যান আছে, আমরা শো করতাম, আমরা যেরকম আমাদের যেমন স্টুডিও 58
থেকে যে গানগুলো বের হতো সেগুলো নিয়ে আমরা 2015 পর্যন্ত লাস্ট শো করেছি বিভিন্ন জায়গায়, ঢাকার বাইরে বা কর্পোরেট শোজ। তারপর কিছুটা সময় আসলে নিজেকে দেই হলো গিয়ে একটু প্রোডাকশন সাইডে, মানে অডিও প্রোডাকশন বা সাউন্ড ডিজাইন ওই জায়গাগুলোয়। এখন হয়তো প্ল্যান আছে যে সামনে হয়তো, এখন যেহেতু সিনেমাতে গান বের হচ্ছে, টাইটেল ট্র্যাক বের হচ্ছে, ব্যাকগ্রাউন্ড স্কোর বের হচ্ছে, সো ওগুলোকে নিয়ে একটু ডিফারেন্ট প্ল্যান করার অবশ্যই ইচ্ছা আছে, যে অ্যাটলিস্ট যাতে শোতে নিজেকে দেখি বা শোতে নিজের টিম নিয়ে যাই, যাতে মানুষজন আসলে একটা সিনেমার বাইরেও একটা এক্সপিরিয়েন্স পায় সিনেমার মিউজিকের। কতক্ষণ সময় দেন আপনি আপনার স্টুডিওতে? আমি কর্পোরেটদের মতন মিউজিক করি, মানে আমি সকালে 12টার দিকে যাই, আমি 6টা-7টার মধ্যে বের হয়ে যাই, আনলেস আর আনটিল আমার কোনো কাজ যদি থাকে, তাহলে ডিপেন্ড করে এখন টাইমলাইনের উপরে। যদি অনেক প্রেশার থাকে তাহলে হায়েস্ট রাত 10টা, এরপরে আমি আসলে কাজ করি না। যেটা অন্যরা করেন, যে যারা মিউজিক করেন তারা তো অনেক রাত জাগেন, সারা রাত জেগে কাজ করেন, এই ব্যাপারটা আপনার ক্ষেত্রে নেই? নাই বলতে গেলে, কারণ এটা এখন আমি আর রাত জাগি না, কারণ এখন তো বাসায় রাবা খান রয়েছে, ভাবি আছে। না সেটাও না, মানে আমার যেটা হচ্ছে 2016-র দিকে আমার রাত জাগার অভ্যাসটা বন্ধ হয়ে যায়, মানে তখন যেটা মনে হয় যে আমি আসলে এত রাত জেগে কাজ করার থেকে আমার ঘুমটা অনেক ইম্পর্টেন্ট, আমি ঘুমাতে অনেক পছন্দ করি, আর শুয়ে বসে থাকতে অনেক ভালো লাগে। তো এর জন্য আমার কাছে মনে হয় যে দিনে কাজ করলে বেটার, রাতে নিজেকে সময় দেওয়া হয় তখন। রাবা খানকে নিয়ে এমন কিছু বলুন যেটা আমরা জানি না। রাবা খান অনেক মানে ভালো লেখে, ওর লেখার একটা জায়গা এক্সপ্লোর করা উচিত, যেটা খুব কাছে কেউ নিয়ে শুরু হলো। and she's a very good writer, she's a very good dialogue writer, ওর ডায়লগ অনেক রেলেভেন্সি ক্রিয়েট করে। সো আমার মনে হয় যে ওর রেগুলার লেখা উচিত বা এবং ফিকশনের দিকে আস্তে আস্তে নিজেকে আনা উচিত। এই অনেক দিনের বন্ধুত্বের পরে একসঙ্গে এক ছাদের নিচে বসবাস, যদি দোষের কথা বলি, কোন বিষয় নিয়ে ঝগড়া হয়, মানে ভালো দিক মন্দ দিক? তাহলে আমাদের আসলে ঝগড়া হয় না, মন্দ দিক কিছু নেই আমাদের, আসলে ঝগড়া হয় না, এবং মন্দ দিকও আসলে ওরকম নাই। কারণ আমাদের মোস্টলি যেটা হয় যে আমাদের কোনো ডিসএগ্রিমেন্টও হয় না কোনো কিছু নিয়ে, সো ঝগড়ার ব্যাপারটা আসলেই নাই। তাহলে তার সবচেয়ে ভালো দিক কি? কালকে কিন্তু আমরা চিন্তা ভাবনা করেছি তাকে আমরা ইনভাইট করব, তার কাছেও জিজ্ঞেস করা হবে আপনার সম্পর্কে। একই জিনিস বলো যে ঝগড়া হয় না, কারণ আমরা দুইজনই খুবই শান্তি প্রকৃতির মানুষ, খুবই শান্ত প্রকৃতির এবং শান্তিপ্রিয়। হ্যাঁ, শান্তিপ্রিয়, এবং হলো গিয়ে আমাদের আসলে আমরা যেখানে ভেজাল থাকে সেখানে আসলে নিজেরা জড়াই না, আর খুবই পরিবারকে নিয়ে থাকতে পছন্দ করি, সেই কারণে হয়তো ঝগড়াও হয় না আমাদের ওরকম। আসলে এটা খুবই দারুণ ব্যাপার। আমি শুনেছি আপনার জীবনে প্রথম সিনেমা হলে গিয়ে দেখা সিনেমা হচ্ছে শ্রাবণ মেঘের দিন। হ্যাঁ। রাবা আপুকে নিয়ে প্রথম কোন সিনেমা হলে গিয়ে দেখেছেন? আমরা প্রথম দেখেছি আমার যে মিউজিক করেছিলাম, ওইটার নাম ছিল হলো গিয়ে দামাল। দামাল একসাথে দেখা। এবারে একটু হাসি দিতে হবে, খবর দে গানের যে মানে সেকেন্ড ভার্সনটা, সেখানে একটা হাসি আছে আপনার। আই ডোন্ট নো যে একদম হুবহু ওরকম দেওয়া সম্ভব কিনা এই মুহূর্তে। কি হাসি দিছে আমি তো নিজেই ভুলে গেছি, ওটা তো এই মুহূর্তে দেওয়া সম্ভব না, কারণ এগুলা আসলে একা স্টুডিওতে থাকলে অনেক কিছু করা যায়, কিন্তু এত লাইটের ভিতরে অনেক কিছু করা যায় না। আচ্ছা, আমি সেটাকে তাহলে খুব আমার মন তো অনেক বড়, আমি তাহলে ক্ষমা করে দেবো, শব্দ তো বলতে পারছি না, বাট আমি মাফ করলাম, নো প্রবলেম। একই কথা হয়, ক্ষমা করা মাফ করা। কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, আরো 10টি প্রশ্ন করব, 10-এ 10 একটা সেগমেন্ট আছে। 10টি প্রশ্নের সঠিক উত্তর দিলে 10-এ 10, আর কোনো প্রশ্ন না দিলে বা একটি প্রশ্ন যদি মিস করে যান তাহলে হবে 10-এ 10। আমি দেখি এখানে টিম কি প্রশ্ন আপনার জন্য রেডি করেছে। প্রথম প্রশ্ন, তবলা নাকি গিটার, কোনটার প্রতি বেশি দুর্বল আপনি? তবলা। ওকে। খুব কাছেরই কেউতে নাইম এবং সোনেরাকে মানে এই যে সিলেকশন করেছেন, এটা কি সঠিক ছিল কি মনে হয়? অবশ্যই। চলচ্চিত্র নির্মাণের ইচ্ছে আছে? অবশ্যই আছে। নিশ্চয়ই আছে। প্রিন্স ছবিতে নতুন কি প্ল্যান করে এগোচ্ছেন? এটা তো বলা যাবে না, কারণ আমার সাইন করা, এনডিএ সাইন করা, সো আই ক্যানট টেল দিস থিংস। ওকে। আপনি সিনেমা দেখার পোকা, ভণ্ড ছবিটি কতবার দেখেছেন? অনেকবার, মানে ওটা টিভিতে দিত যতবার, তার থেকেও বেশি আমি ভিসিডি ভাড়া করেও দেখছি। ওকে। মায়ের লোনে স্টুডিও তৈরি করেছিলেন, শর্ত ছিল লোন পরিশোধ করেছেন কি? হ্যাঁ, 6 মাসের জায়গায় 3 মাসে। দুর্দান্ত। কোন ধরনের গান বেশি শোনা হয়? যে ধরনের গান ভালো লাগে সেই ধরনের গানই বেশি শুনি। আমার মানে এখানে আলাদা কোনো পার্টিকুলারলি কোনো সিলেকশন নাই, যেটা দেখতে ভালো, পড়তে ভালো, শুনতে ভালো, আমি ওটাই করি। আপনার কোনো অবসর সময় আছে? থাকলে সেই সময় কি করেন? বসে থাকি চুপচাপ।
ওকে, আপনি ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট? ফ্যামিলির মানুষের কাছে এক্সট্রোভার্ট, বাইরের মানুষের কাছে হয়তো ইন্ট্রোভার্ট। কাজের ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা কে? কাজের ক্ষেত্রে আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো সময়। সময়, দুর্দান্ত। আমাকে কি একটা গান শোনানো যাবে? কি গান শুনবে? আপনার পছন্দের কোনো গান? আমি খুব কাছেরই কেউয়ের কোরাসটা গাইতে পারি ছোট। নিশ্চয়ই, তাহলে আমি একটু চট করে বিদায় নিয়ে আসছি, গান দিয়ে শেষ করবো। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, থাকুন ভালোর সাথে এবং প্রথম আলোর সাথে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে তারপর গানটা শুনবো। দর্শকের উদ্দেশ্যে বলবো যে ভালো কন্টেন্ট দেখুন এবং সিনেমা দেখুন, এবং আমি সবসময় দর্শকদের জন্যই কাজ করি এবং আমার অনুপ্রেরণা আসলে দর্শকরাই। সো আমার কাজ যেটা ভালো লাগে না সেটা আমাকে বলুন, তাহলে আমি ওটা ঠিক করতে পারবো। আর আপনারা সিনেমা বেশি দেখলে আমি সিনেমার মিউজিকও বেশি করতে পারবো। একেবারেই তাই। আবারও অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ সবাইকে, আপনাকে ধন্যবাদ। এন্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি, আমার কিন্তু খুব ভালো লেগেছে। খুবই ভালো লাগছে যে একসাথে কথা বলতে পেরে। আর গান যদি বলি, খুব কাছের খেয়ের জাস্ট দুইটা লাইন শোনাই। তুমি বর্ষা বাতাসের হিম, জড়িয়ে থাকো না আরো একটা দিন। তুমি আমার বর্ষার ঋণ, জড়িয়ে থাকো না আরো একটা দিন। তুমি সকালে ধোয়া রোদে ওরাও ঢেউ, চাদরে আঘানো শীতে খুব কাছেরই কেউ। That's it. Thank you so much. Thank you so much, and thanks Merit Prothom Alo for inviting me and listening my talks and updates.